নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক নীলাদ্রি মুখার্জির লেখা কোল্ড কেস সিরিজের থেকে ব্রিটেনের স্বল্পলোচিত অমীমাংসিত রহস্যের একটি গল্প, সুজি ল্যাম্পলা অন্তর্ধান রহস্য। আজকের গল্পটি আমরা নিয়েছি বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে। বইটির পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে রয়েছে প্রতুদীপ, গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক নীলাদ্রি মুখার্জির লেখা কোল্ড কেস সিরিজের থেকে সুজি ল্যাম্পলা অন্তর্ধান রহস্য। যে সময় এই প্রবন্ধটি লিখতে বসেছি সেই সময় এবং তার পারিপার্শ্বিক সময় ভারতীয় আইন এবং বিচার ব্যবস্থা সততাই সমাজ এবং সমাজ মাধ্যমের প্রশ্নের মুখে পড়েছে। জনমানুষে অপরাধীর শাস্তি এবং শনাক্তকরণ নিয়ে সন্দেশের উদ্রেক হচ্ছে। ক্ষোভের রোষানলে পুড়তে হচ্ছে পুলিশকে, কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলিকে এবং তার সঙ্গে অতি অবশ্যই রাজা ও কেন্দ্রের সরকারকে। ছাড় পাচ্ছে না বিচার ব্যবস্থা। বিভিন্ন সময়ে প্রশ্নের তির্যকতা নিশানা করছে তাদেরকে। যদি একটু ভেবে দেখা যায়, এই ক্ষোভ, প্রশ্ন, বিরক্তি সম্পূর্ণভাবে অমূলক নয়। সভ্য সমাজের কাঠামোয় আইন ও বিচার ব্যবস্থা স্থাপনা করাই হয় এই লক্ষ্যে যে সাধারণ মানুষ যাতে অপরাধ এবং অপরাধীর থেকে সুরক্ষিত থাকেন, এবং অপরাধ যদি একান্তই হয় তাহলে সেই অপরাধের শিকার যিনি বা যারা হন তাঁরা যেন দ্রুত বিচার পান এবং সঠিক অপরাধী যেন তার প্রাপ্য সাজা পায়। এক্ষেত্রে যিনি নিরপরাধ তিনিও যাতে অবিচারের শিকার না হন তা নিশ্চিত করার দায়িত্ব বিচার ব্যবস্থার উপরই বর্তায়। সাম্প্রতিক সময়ে কলকাতা শহরে ঘটে যাওয়া একটি ঘৃণ্য ও নৃশংস অপরাধকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নাগরিক সমাজ। নেতা, মন্ত্রী, অভিনেতা, কমিশনার, খেলোয়াড়, গায়ক, লেখক কেউই নিস্তার পাননি সেই রোষের দাবানল থেকে। পাওয়া উচিত নয়, কেননা সমাজ ব্যবস্থার কালিমালিপ্ত অধ্যায় যদি কেউ রাজনৈতিকভাবে সঠিক থাকতে চান, সমাজ তাকে কোনোদিনই ছেড়ে কথা বলেনি। ইতিহাস তার সাক্ষী। তবে এই সমাজ ব্যবস্থার মধ্যে এমন কিছু মানুষও আছেন যারা জ্ঞানত বা অজ্ঞানত এইসব স্পর্শকাতর বিষয়ে আলোকপাত মন্তব্য করে বসেন, কখনো সমাজ মাধ্যমে, আবার কখনো ব্যক্তিগত পরিসরে। এমনই একজন ব্যক্তির প্রসঙ্গ টেনে কোল্ড কেসের প্রথম অধ্যায়ের গোড়াপত্তন করব। কর্মসূত্রে ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের এক শহরে আমার বর্তমান সাময়িক আস্তানা। একদিন অফিস থেকে ফিরছিলাম, সঙ্গে এক দাদা স্থানীয় বাঙালি সহকর্মী। একসঙ্গে এক বাসে করে শহরের কেন্দ্রস্থলে এসে তারপর যে যার নিজের আস্তানার দিকে পা বাড়াব। এ কথা সে কথা বলতে বলতে ফস করে আমার সেই দাদা এক মন্তব্য করে বসেন সেই বিষয়কে কেন্দ্র করে, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে কলকাতা শহর। আরে ধুর ধুর, আমাদের দেশের ওই সিবিআই বা পুলিশের কম নয় ওই অপরাধী ধরা। হ্যাঁ, হতো আমাদের ওখানে, দুদিনে কেস একদম দফা রফা করে দিত। কথাটার জবাব সেদিনই দেওয়া যেত, কিন্তু কথায় কথা বাড়ে ভেবে আর কিছুই বলিনি। তবে ওই ভদ্রলোকের কথা শুনে আমার পরিচালক অনিক দত্তর ভূতের ভবিষ্যৎ সিনেমার বুথ সাহেবের ভূতের ফাঁপা নিষ্ফলা আস্ফালন মনে পড়ে গেল। থাকিত ব্রিটিশ রাজ ইহাদের মজা ডিখাইতাম আজ। সেই তর্কবাগীর সহকর্মীর মতন আরও মানুষদের উৎসর্গ করেই কোল্ড কেসের প্রথম অধ্যায় লেখা, যেখানে ব্রিটিশ গোয়েন্দা এবং পুলিশের তদন্তের বিফলতার অন্যতম একটি উদাহরণকে পর্যালোচনা করে তার বিভিন্ন দিক অনুসন্ধানের চেষ্টা করব। গল্পটা শুরু করার আগে সেই সময়ের এবং তার আগের কিছু সময়ের ব্রিটেনের আর্থসামাজিক ব্যবস্থাটাকে বোঝাটা অত্যন্ত জরুরি। মার্গারেট থ্যাচার যুগের পূর্ববর্তী সময়ে ব্রিটেনের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ছিল সাধারণ মানুষের জন্য অনেকটাই কঠিন, বিশেষ করে নারীদের জন্য। 1970-এর যাচ্ছিল। বিশ্বযুদ্ধ এবং ঔপনিবেশিক শাসনের অবসানের পর শিল্পোন্নয়ন হ্রাস পাচ্ছিল, বেকারত্ব বেড়ে যাচ্ছিল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনগণের পক্ষে জীবনযাত্রা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। 1970-এর দশকে ব্রিটেন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ব্রিটেনের মহিলারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। এই সময়কালে মহিলারা মূলত নিম্নবর্গীয় শ্রমশক্তি হিসেবে কাজ করতেন, যেখানে তাদের জন্য বরাদ্দ মজুরি ছিল অত্যন্ত কম এবং কর্মক্ষেত্রে যৌন শোষণের শিকার হওয়ার আশঙ্কা থাকত। সেই সময় ব্রিটেনের অনেক কর্মক্ষেত্রে মহিলাদের কাজ করতে বাধা দেওয়া হতো এবং সুযোগ পেলেও অধিকাংশ ক্ষেত্রেই পুরুষদের তুলনায় তারা অনেকটাই কম মজুরি পেতেন। মেয়েদের জন্য কর্পোরেট ও সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পৌঁছানোর সুযোগ ছিল অত্যন্ত কম।
সামাজিকভাবে মহিলারা পুরুষদের তুলনায় অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষিত এবং তাদের স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। পরিবার এবং গৃহস্থালির কাজ তাদের প্রধান দায়িত্ব হিসেবে গণ্য করা হতো। সমাজের একটি বড় অংশ মনে করত যে মহিলাদের মূল কাজ শুধুমাত্র সন্তান পালন এবং গৃহস্থালির দায়িত্ব পালন করা। তবে এর বিরুদ্ধে ব্রিটেনের মহিলারা ধীরে ধীরে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছিলেন। নারী মুক্তি আন্দোলন, কর্মস্থলে সমান অধিকার এবং সমান বেতন ইত্যাদি দাবিতে আন্দোলন শুরু হলো। ধীরে ধীরে পরিস্থিতি বদল হতে থাকে। 1970-এর দশকের মাঝামাঝি সময় বেশ কিছু সামাজিক পরিবর্তন ঘটে, যেমন নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বাড়ানো এবং উল্লেখযোগ্যভাবে শিক্ষার ক্ষেত্রে তাদের অংশগ্রহণের হার অনেকাংশে বৃদ্ধি পায়। তবে পুরুষ শাসিত সমাজে তখনও অবধিও মহিলাদের জন্য অনেক বাধা ছিল। এর পরের দশক ব্রিটেনের জন্য একটি পরিবর্তনের যুগ নিয়ে এলো। প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেন উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করল। এই সময়টা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই সময়কার অর্থনৈতিক উদারীকরণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণ এবং ঐতিহ্যগত উৎপাদন শিল্প থেকে সেবাভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য। যদিও অনেকেই এই পরিবর্তনকে আধুনিক ব্রিটেনের উত্থান হিসেবে দেখেছেন, কিন্তু বেশ কিছু মানুষ ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। লন্ডনের মতো বড় শহরগুলো এই সময় দ্বৈত বাস্তবতার সম্মুখীন হয়েছিল। একদিকে শহরটি একটি গ্লোবাল আর্থিক কেন্দ্র হিসেবে উঠে এসেছিল, কিন্তু অন্যদিকে এখানে বাড়তে থাকা অপরাধের হার এবং নিরাপত্তার বিষয়ে জনমানসে উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে মহিলারা আরও বেশি ঝুঁকির সম্মুখীন হয়েছিলেন, কারণ সামাজিক নিয়মগুলি বিকশিত হয়েছিল এবং আরও বেশি মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করেছিলেন। এই প্রেক্ষাপটে সুজি ল্যাম্পলার অন্তর্ধান স্বাধীন কর্মরতা মহিলাদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠে। পাশাপাশি সমাজের গোঁড়া পুরাতনপন্থীরা এই ঘটনাটিকে নারী স্বাধীনতার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেন। 25 বছর বয়সী সুজি ল্যাম্পলা ফুলহ্যাম পশ্চিম লন্ডনের স্টার্জিস অ্যান্ড সন্স নামক একটি রিয়েল এস্টেট এজেন্সির এজেন্ট হিসেবে কর্মরতা ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী 1986 সালের 28 জুলাই তার ডায়েরিতে উল্লেখ করা মিস্টার কিপার নামে এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে সুজি অফিস থেকে বেরোয়। এই মিটিংটি নির্ধারিত হয়েছিল দুপুর 12:45-এ 37 শোরেলস রোডে একটি সম্পত্তি দেখানোর জন্য। সেটাই অফিস থেকে সুজির শেষবারের মতন বেরোনো হয়। সেই অফিসে আর কোনো দিন সুজি ফিরে আসতে পারেনি। সেই রাতে তার সাদা ফোর্ড ফিয়েস্তা গাড়ি স্টিভেন্স রোডে খুঁজে পাওয়া যায়, যে জায়গা 37 শোরেলস রোডের থেকে প্রায় 1.5 মাইল দূরে। গাড়ির দরজা খোলা ছিল, সুজির পার্স ভেতরে ছিল, কিন্তু গাড়ির চাবি পাওয়া যায়নি। সুজি ল্যাম্পলা ট্রাস্টের ওয়েবসাইটকে সেই অভিশপ্ত দিনের স্মৃতিচারণা করতে গিয়ে সুজির মা প্রয়াতা ডায়ানা ল্যাম্পলা বলেছিলেন 1986 সালের 28 জুলাইয়ের সুজির ম্যানেজারের তাকে করা ফোন কলটির কথা। সুজির ম্যানেজার ফোনের অপর প্রান্ত থেকে বলেছিলেন, মিসেস ল্যাম্পলা, আপনার কি ধারণা আছে আপনার মেয়ে কোথায় থাকতে পারে? আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতে ফিরে এসেছে। যদিও আমি আপনাকে দুশ্চিন্তায় ফেলতে চাই না মিসেস ল্যাম্পলা, তবে সুজি দুপুরের আগে এক ক্লায়েন্টকে বাড়ি দেখাতে বেরিয়েছিল এবং এখনো ফিরে আসেনি। আমরা শুধু এটা জানতে চাই যে ও ঠিক আছে কিনা। সুজির মতো মেয়ের পক্ষে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ঘটনা ঘটানো ছিল প্রায় অসম্ভব, কারণ গতে বাঁধা নিয়মের বাইরে কাজ করার মেয়ে সে ছিল না। কিছু যে একটা গোলমাল হয়েছে তা আমি আন্দাজ করতে পারছিলাম। ডায়নার জবানবন্দি অনুযায়ী 28 জুলাই দুপুর 12:40 নাগাদ সুজি তার অফিস স্টার্জিস অ্যান্ড সন্স 654 ফুলহ্যাম রোড ছেড়ে বেরিয়েছিল তার বাড়ির চাবি, গাড়ির চাবি, 15 পাউন্ড এবং ক্রেডিট কার্ড সহ একটি পার্স নিয়ে, কিন্তু হ্যান্ডব্যাগটি অফিসেই রেখে এসেছিল। 10 মিনিট পর তাকে দেখা যায় একটি খালি বাড়ির সামনে অপেক্ষা করতে, 37 শোরেলস রোডে, যে বাড়িটি মাত্র 1 সপ্তাহ আগে বিক্রির জন্য বিজ্ঞাপিত হয়েছিল। দুপুর 1টায় একজন পুরুষ, যাকে সম্ভবত সে তার ডায়েরিতে মিস্টার কিপার বলে উল্লেখ করেছিল, তার সঙ্গে যোগ দেয় এবং কিছু সময় পর তার বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা যায়। সন্ধ্যা 6:45-এ তার ম্যানেজার সুজিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই খবর পুলিশকে জানায়। ডায়ানা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘটনাটি শুনে আমি প্রথমে কিছুক্ষণের জন্য যেন কোনো মায়া বলে অবশ হয়ে গেছিলাম, কিন্তু খুব দ্রুত আমার সংবেদ ফিরে আসে। আমার মাথায়
একটাই চিন্তা করতে থাকে যে আমাদের যে করে হোক সুজিকে খুঁজে বের করতেই হবে। শারীরিকভাবে ও মানসিকভাবে সবটুকু শক্তি উজাড় করে দিতে হবে। আমি এবং আমার স্বামী তখনই বেরিয়ে গিয়ে সেই নদীটার কাছে চলে গেলাম যেখানে সুজির গাড়িটা পাওয়া গেছে। আমরা সুজির নাম ধরে ডাকলাম, চিৎকার করলাম। আমাদের কুকুরগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে সুজিকে খুঁজতে লাগলো। আমরা হয়তো প্রতিবেশীদের বিরক্ত করছিলাম, কিন্তু তার থেকেও বড় কথা হলো পুলিশের বক্তব্য ছিল যে আমরা তাদের কাজে বাধা সৃষ্টি করছিলাম। ডায়নার বক্তব্যের শেষ অংশটুকু পড়ে আমার মনে হয়েছিল কোথাও যেন ফুলহ্যামের সেই সন্ধ্যা এবং কলকাতা শহরের এক অভিশপ্ত রাত মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, প্রসঙ্গে বলে রাখা ভালো যে পুলিশ সুজির যে গাড়িটি রাত 10টার একটু পরে তার অফিস থেকে প্রায় 1 মাইল দূরে স্টিভেন্স রোড ফুলহ্যাম থেকে আবিষ্কার করে, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, কোনো অজ্ঞাত আঙুলের ছাপও পাওয়া যায়নি। ড্রাইভারের দরজা আনলক ছিল, হ্যান্ডব্রেক নামানো ছিল এবং সুজির পার্সটি গ্লাভ বক্সে ছিল। আগেই বলেছি, গাড়ির চাবিটি খুঁজে পাওয়া যায়নি। সুজির অন্তর্ধানের পরে এই ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। হেডলাইন বেরোয় খবরের কাগজে, ওয়্যার ইজ সুজি, দ্য টাইমস 29th July 1986, এবং লন্ডন স্টেট এজেন্ট ভ্যানিশেস ইন ব্রড ডে লাইট, দ্য গার্ডিয়ান 30th July 1986। 30শে জুলাই ছিল ডায়নার 50তম জন্মদিন এবং ল্যাম্পলা পরিবারের দক্ষিণ পশ্চিম লন্ডনের বাড়িটি সাংবাদিকদের ভিড়ে গিজগিজ করছিল। ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছিল সেই অবস্থায় ডায়নার মনে হয়েছিল তিনি যদি মিডিয়ার সাহায্য নেন তাহলে সুজিকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে তার সুবিধে বই অসুবিধে হবে না। 30শে জুলাই বৃহস্পতিবার ডায়না এবং তার স্বামী পল টেলিভিশনে দুবার উপস্থিত হন, বিবিসির ব্রেকফাস্ট টাইম এবং টিভি AM এর গুড মর্নিং ব্রিটেনে। ডায়না নিজের আশঙ্কা ব্যক্ত করে বলেন, আমার মনে হচ্ছে সুজি কোথাও বন্দী হয়ে আছে, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। সুজি খুবই শক্তিশালী এবং অত্যন্ত ফিট একজন মেয়ে, সুতরাং তার পক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারার কথা। এবার আসা যাক তদন্তের প্রক্রিয়ার কথায়। প্রক্রিয়ার কাটাছেড়ার দিকে একটু পরে যাব। তার আগে বিভিন্ন সূত্র মারফত সরকারিভাবে তদন্ত প্রক্রিয়া কিভাবে শুরুর দিনগুলোতে এগিয়েছিল তার দিকে একটু নজর দেওয়া যায়। সুজির প্রেমিক একজন 27 বছর বয়সী স্টক ব্রোকার এবং তার পুরুষ ফ্ল্যাটমেটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, তবে দুজনেরই পোক্ত অ্যালিবাই ছিল এবং তাদের অ্যালিবাইকে মান্যতা দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শী পর্যন্ত ছিল। দক্ষিণ পশ্চিম লন্ডনের পাটনিতে সুজির 2 শয্যার ফ্ল্যাটটিকে ভালো করে তল্লাশি করা হয়, কিন্তু সেখানে কোনো গুরুত্বপূর্ণ ক্লু বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক হাস্যকর যুক্তি পরিবেশিত হয়। সেখানে অনুমান করা হয়েছিল যে মিস্টার কিপার অর্থাৎ সুজির ডায়েরিতে যে রহস্যময় ব্যক্তির তার ফার্স্ট নাম যদি ড্যান হয় তবে এটি কিডন্যাপার শব্দটির অ্যানাগ্রাম হতে পারে। যে ব্রিটিশ গণমাধ্যম নিজেদের দেশের সবকিছুকে বিশ্বশ্রেষ্ঠ মনে করে তাদের কাছে এ ধরনের অর্বাচীন প্রতিবেদন অনেকেই আশা করেন না। সেই সময় ব্রিটিশ মিডিয়ার প্রভাব বেশ ভালো ছিল আইন ব্যবস্থার উপর, কাজেই সেই প্রতিবেদন যে তদন্ত প্রক্রিয়াকে আদতে বিভ্রান্ত করেনি সেটা জোর দিয়ে বলা যায় না। যাই হোক, তদন্ত প্রক্রিয়ায় ফেরা যাক। তদন্ত শুরু করার কয়েকদিন পর জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ সুজির অফিস ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে সুজি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে এক রহস্যময় ব্যক্তি অফিসে একটি লাল গোলাপের তোড়া সুজির জন্য পাঠিয়েছিলেন। যদিও সুন্দরী হওয়ার দরুন সুজির কাছে এরকম বেনামি ফুল আসা হয়তো এমন কিছু অস্বাভাবিক ঠেকেনি পুলিশের কর্তা ব্যক্তিদের কাছে। পুলিশ এই সময় সুজির একটি ছবি প্রকাশ করে যেখানে তার চুলের রং বাদামি ছিল, কিন্তু নিখোঁজ হওয়ার আগের শুক্রবার সুজি তার চুলের রং সোনালি করে ফেলেছিল। একজন নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়ার বিজ্ঞাপনের জন্য এটি একটি মারাত্মক সমস্যা, কেননা শ্বেতাঙ্গদের চুলের রঙে পরিবর্তন হলে তাদের চিহ্নিতকরণের ক্ষেত্রে সাধারণ মানুষের চোখ ধোঁকা খাবে। নিজেদের পরিচিত ব্যক্তিকে অন্যরূপে শনাক্ত করা আর সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে অন্যরূপে শনাক্ত করার মধ্যে বিস্তর ফারাক থেকে যায়। আইটিভিতে সম্প্রচারিত রিয়েল ক্রাইম সুজি ল্যাম্পলা এই নামক ডকুমেন্টারির মাধ্যমে আরও একটি তথ্য সামনে উঠে আসে। সুজির কেসে প্রাথমিক তদন্ত কম্পিউটারের সাহায্য ছাড়াই চালানো হয় এবং তা করা হয় একটি পুরনো কার্ড ইন্ডেক্স পদ্ধতিতে, যেখানে সমস্ত সূত্র প্রায় 26,000 কার্ডে সংরক্ষিত করা হয়েছিল।
একটি মারাত্মক ভুল পুলিশ তার শুরুর দিকে তদন্তের সময় করেছিল। যেহেতু সুজিকে শুধুমাত্র নিখোঁজ হিসেবে বিবেচনা করা হয়েছিল, তাই এলাকায় পরিচিত অপরাধীদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়নি। এরা হলো সেই সব অপরাধী যারা বিভিন্ন সময় মহিলাদের উপর বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত। এই বিষয়টিও তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে একটি মারাত্মক ভুল ছিল, কেননা পুলিশ প্রথমে ধরেই নেয় যে সুজি স্ব-ইচ্ছায় নিখোঁজ হয়েছিল। কাজেই মহিলাদের উপর ঘটা অপরাধের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে প্রাথমিকভাবে দেখা হয়নি। সুজি নিখোঁজ হওয়ার 6 মাস পর এক ব্যক্তি পুলিশকে জানান একটি BMW গাড়ির ব্যাপারে, যা বিগত কয়েক মাস ধরে একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ খোঁজ করতে গিয়ে জানতে পারে গাড়িটি মিস্টার কিপার নামে পরিচিত এক বেলজিয়ান ব্যক্তির নামে নিবন্ধিত ছিল। তদন্তকারীরা সেই গাড়ির মালিককে বেলজিয়ামে শনাক্ত করেন, কিন্তু সুজির নিখোঁজ হওয়ার দিনে সেই ব্যক্তির কাছে নিজের সপক্ষে পোক্ত অ্যালিবাই ছিল। পুলিশ তদন্ত করে নিশ্চিত করে যে সেই গাড়িটি ওই দিন বেলজিয়ামের একটি গ্যারেজে ছিল। ফলত সেই ব্যক্তিকে খুব দ্রুত সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তী তদন্ত প্রক্রিয়ার বিষয়ে বিশদে আলোচনা করার আগে শুরুর দিকে তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসে আমার মনে। প্রথমত, সর্বসমক্ষে যে তথ্য আনা হয়েছে সেই তথ্য অনুসারে সুজির কেসের প্রথম প্রধান তদন্তকারী অফিসার কে, সেই সম্পর্কে বিস্তর ধোঁয়াশা রয়েছে। দ্য সান পত্রিকার 30 অক্টোবর 2018-তে প্রকাশিত মার্ডার ব্লান্ডার্স নামক প্রতিবেদনে ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ম্যালকম হ্যাকেটকে এই কেসের দ্বিতীয় মূল তদন্তকারী অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার দ্য ডেইলি মেলের ঠিক তার পরের দিনের প্রতিবেদনে বলা হয়েছে যে তদন্তকারী দল বিষয়টি তদন্ত করছিল তাদের সঙ্গে সুজির পরিবারের সম্পর্ক ভালো ছিল, কিন্তু হ্যাকেট দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়। প্রথম থেকেই সেই মেট্রোপলিটন পুলিশই বিষয়টির তদন্ত করছিল, যারা পরবর্তীকালে তদন্ত চালিয়ে যায়, কিন্তু প্রথম তদন্তকারী দলের শনাক্তকরণের খোঁজে কোনো নির্ভরযোগ্য তথ্য অন্তত আমার চোখে পড়েনি। উপরোক্ত দুটি সংবাদপত্রের অংশ বোঝার সুবিধার্থে অপরিবর্তিত দেওয়া হলো। দ্য সান, পাবলিশড 11:30, 30th October 2018. But this changed when the previous lead officer retired and Detective Sir Hackett took over. The Daily Mail, published 12:36, 30th October 2018. The parents of Susie were thought to have a good relationship with team in charge of her investigation until Detective Sir Hackett took over. এখানে যে মূল প্রশ্নটি উঠে আসে, প্রথম তদন্তকারী যে দলটি ছিল তাদের ব্যাপারে জনসমক্ষে কোনো তথ্য উপলব্ধ নেই কেন? এছাড়া যেখানে দেশের গণমাধ্যম বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা করছে, সেখানে তড়িঘড়ি ম্যালকম হ্যাকেটকে আনা হলো কেন? এটা কি এক প্রকার নিজেদের ভুল শুধরে নেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোল? হ্যাকেট আসার পরে তার সঙ্গে প্রথম থেকেই সুজির পরিবারের মতানৈক্য শুরু হলো কেন? প্রথমে যে তদন্তকারী দল ছিল তারা কিভাবে ধরে নিল যে সুজির সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা ঘটেনি? সবথেকে বড় প্রশ্ন, পুলিশের যেটা সাধারণ কর্মপদ্ধতির মধ্যে পড়ে যে এলাকায় অপরাধ হলে স্থানীয় পরিচিত অপরাধীদের জেরা করা, কিসের ভিত্তিতে তা থেকে পুলিশ বিরত থাকল? এই সমস্ত প্রশ্নের উত্তর অজানা থাকতে থাকতেই এই তদন্ত প্রবেশ করে দ্বিতীয় স্তরে, যেখানে প্রবেশ ঘটে কুখ্যাত অপরাধী জন ক্যাননের। এই জন ক্যাননের নাম এই কেসের সঙ্গে যুক্ত হতেই সুজির অন্তর্ধানের রহস্য আরও জটিল হয়ে ওঠে। সুজির নিখোঁজ হওয়ার প্রায় 1 বছর পর খানিকটা কাকতালীয়ভাবেই তদন্তকারী দলের মধ্যে কয়েকজন হঠাৎ লক্ষ্য করেন যে সুজিকে যে ভদ্রলোকের সঙ্গে 37 শোরলস রোডে শেষবারের মতো প্রত্যক্ষদর্শীরা দেখতে পান, অর্থাৎ সুজির ডায়েরিতে লেখা সেই রহস্যময় মিস্টার কিপার, তার যে প্রতিকৃতি পুলিশ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী তাদের চিত্রশিল্পীকে দিয়ে আঁকায়, সেই ছবির আদল জন ক্যাননের ছবির সঙ্গে অনেকটাই মিল খাচ্ছে। জন ক্যানন সেই সময়ের একজন স্বভাবসিদ্ধ অপরাধী ছিল। জন একজন সাব্যস্ত হওয়া ধর্ষক, পরে অপহরণকারী ও হত্যাকারী হিসেবেও চিহ্নিত হন। 1980 সালে তার বিরুদ্ধে নিজের বান্ধবীকে মারধর ও ধর্ষণ করার অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে 1981 সালে একজন দোকানদারকে ছুরি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগও ছিল। দ্বিতীয় অভিযোগটির জন্য জনের 5 বছরের জেল হয়। 5 বছর সাজা কাটানোর পর জন ক্যানন জেল থেকে ছাড়া পায় যেই দিনে, সেই দিনটি ছিল 25শে জুলাই 1986, অর্থাৎ সুজির অন্তর্ধানের 3 দিন আগে। আইটিভিতে সম্প্রচারিত রিয়েল ক্রাইম সুজি ল্যাম্পলা ডকুমেন্টারির সূত্রে জানা যায়, সুজি নিখোঁজ হওয়ার সময়কালে জেল থেকে ছাড়া পেয়ে জন ক্যানন এসে উঠেছিল HM প্রিজন ওয়ার্মউড স্ক্রাবসের একটি প্রিজন হোস্টেলে, যেটি কিনা সুজির অন্তর্ধান স্থল থেকে একেবারেই কাছে ছিল।
জন ক্যাননের সঙ্গে এই কেসের সম্পর্ক গোলকধাঁধায় পরিণত হওয়ার আগে চলুন কিছু প্রশ্নের উত্তর খোঁজা যাক। প্রথম প্রশ্ন হলো, খামোখা এত অপরাধী থাকতে হঠাৎ জন ক্যাননের ছবির সঙ্গে মিস্টার কিপারের প্রতিকৃতি মিলিয়ে দেখতে গেল কেন পুলিশ? আর যদি মিলিয়েই দেখলো তাহলে 1 বছর পর কেন? আর জন ক্যানন তো স্বভাবজত অপরাধী এবং দর্শনের দায়ে জেলখাটা দাগিয়ে আসামি। কাজেই যদি ধরে নেওয়া যায় মেট্রোপলিটন পুলিশ লন্ডনের বাইরের অপরাধীদের ছবির সঙ্গে মিস্টার কিপারের প্রতিকৃতি মিলিয়ে দেখছিল, তাহলে তো জন ক্যাননের সঙ্গে সেই প্রতিকৃতির সাদৃশ্য খুঁজে পেতে বেশি সময় লাগার কথা নয়। একটু ঝাড়াই বাছাই করে তথ্য মেলালেই তো সন্দেহভাজনের তালিকায় ওপরের দিকের জনের উঠে আসার কথা। কারণ ঘটনাটা যখন ঘটেছে সেই সময় সে ফুলহ্যামেই ছিল এবং সেখানকার একটি হোটেলে কাজ করছিল। উপরন্তু সে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। এই সবকটি তথ্য খুঁজে বার করার জন্য গোছা গোছা ফাইল ঘাঁটার প্রয়োজন ছিল না, কারণ কম্পিউটার ডেটাবেসের প্রচলন ততদিনে হয়ে গিয়েছিল এবং সেই ডেটাবেস সিস্টেমের নাম ছিল পুলিশ ন্যাশনাল কম্পিউটার ওরফে পিএনসি। দেখা যাক ব্রিটেন সরকারি ওয়েবসাইট দ্য ন্যাশনাল আর্কাইভে এই ডেটাবেসটির বিষয়ে কী তথ্য দেওয়া আছে। Plans for the Police National Computer began in 1968 and the system was introduced in 1974. Since this time, PNC has evolved to meet the ever-changing needs of operational and intelligence-led policing. PNC is the prime source of information for previous convictions, vehicle information, such as if a vehicle is stolen, and 7 categories of lost and found property. It operates on a 24/7 basis to provide accurate and timely information for people who are wanted, missing, disqualified from driving, are a firearms certificate holder, or have come to the notice of the criminal justice system. Also, vehicles and property interest together with other useful information. The PNC is linked to fingerprint identification system and the national DNA database. If a record exists, biometric information can be used to prove identity for missing or vulnerable persons and crime detection. PNC information is governed by the Data Protection and Misuse of Computer Acts. অর্থাৎ পুলিশ ন্যাশনাল কম্পিউটারের পরিকল্পনা 1968 সালে শুরু করা হয় এবং 1974 সালে এটিকে চালু করা হয়। শুরু থেকে পিএনসিকে পুলিশের পদ্ধতিগত এবং তথ্যভিত্তিক প্রয়োজন মেটানোর জন্য উন্নত করা হয়েছে। এটি অপরাধীদের আগের অপরাধ, চুরি হওয়া যানবাহনের তথ্য এবং 7 ধরনের হারানো এবং প্রাপ্তি সম্পত্তি সম্পর্কিত তথ্যের প্রধান উৎস। এটি 24 ঘন্টা 7 দিন ভিত্তিতে পরিচালিত হয় এবং দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ করে, যেমন ওয়ারেন্টেড ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, ড্রাইভিং নিষিদ্ধ ব্যক্তি, আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং অপরাধ বিচার ব্যবস্থার নজরে আসা ব্যক্তি ও যানবাহন সম্পর্কিত তথ্য। পিএনসি ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ ব্যবস্থা এবং জাতীয় ডিএনএ ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। যদি কোনো তথ্যের অস্তিত্ব থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে নিখোঁজ বা সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় প্রমাণ করা সম্ভব এবং অপরাধ শনাক্তকরণের সহায়তা পাওয়া যায়। পিএনসির তথ্য ডেটা প্রোটেকশন এবং কম্পিউটার ব্যবহারের অপব্যবহার সম্পর্কিত আইনের অধীনে নিয়ন্ত্রিত। তার মানে বুঝতেই পারছেন, যদি জন ক্যাননকে শনাক্ত করার সঠিক পদ্ধতিগত পদক্ষেপ পুলিশ প্রথমেই গ্রহণ করত, তাহলে এই শনাক্তকরণের জন্য এত সময় লাগত না। আসলে পুলিশ প্রথমে এবং পরবর্তীকালে জন ক্যাননের সঙ্গে সেই রহস্যময় মিস্টার কিপারের সংযোগ স্থাপন করার চেষ্টা করেনি। করতে চাইলে সেটা খুব একটা কঠিন কাজ ছিল না। তাহলে এই যে প্রতিকৃতি মেলানোর তথ্য, সেটা কি ভুল? না, ভুল নয়, তবে সম্পূর্ণরূপে সত্যিও নয়। এই হেঁয়ালি সমাধানের জন্য প্রথমে জন ক্যাননের জীবনে ঘটে যাওয়া নিম্নোক্ত 7টি বছর এবং সেই সময় ঘটে চলা ঘটনা প্রবাহকে ভালো করে দেখতে হবে। জন ক্যাননের অপরাধমূলক কর্মকাণ্ডের টাইমলাইন: মার্চ 1981 থেকে নভেম্বর 1987। মার্চ 1981, ক্যানন একটি উলের পোশাকের দোকানে ছুরি দেখিয়ে ডাকাতি করে এবং দোকানের ভেতরে থাকা এক মহিলাকে বেঁধে রেখে ধর্ষণ করে। 25শে জুলাই 1986, ওয়ারমুড স্ক্রাবস কারাগার থেকে দিন মুক্তি পায়, যেখানে সে ধর্ষণের জন্য 5 বছর কারাভোগ করছিল। 28শে জুলাই 1986, 25 বছর বয়সী সুজি ল্যাম্পলা নিখোঁজ হয়ে যায়। সে তার অফিস থেকে বেরিয়ে মিস্টার কিপার নামে পরিচিত এক ব্যক্তিকে ফুলহ্যামে একটি বাড়ি দেখাতে গিয়েছিলেন। 7ই অক্টোবর 1986, ক্যানন রিডিং শহরে ছুরি দেখিয়ে এক মহিলাকে ধর্ষণ করে। একই দিনে সে ব্রিস্টলে বন্দুক নিয়ে অন্য এক মহিলাকে অপহরণের চেষ্টা করে। 8ই অক্টোবর 1987, শার্লি ব্যাংকস নামে এক মহিলা নিখোঁজ হন। তার গাড়িও খুঁজে পাওয়া যায় না। 6 মাস পর কোয়ান্টক হিলসের
ডেড ওমেন্স ডিচ নামে পরিচিত একটি এলাকায় তার মৃতদেহ নগ্ন ও গলিত অবস্থায় পাওয়া যায়। 29 অক্টোবর 1987 ক্যানন লেমিংটন স্পা নামক একটি দোকান লুট করার চেষ্টা এবং ধরা পড়ে। 9 নভেম্বর 1987 শার্লি ব্যাংকসের গাড়ি চুরির সন্দেহে ক্যানন গ্রেপ্তার হন। শার্লির নিখোঁজ হওয়ার ঘটনা সুজি ল্যাম্পলা কেসের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ প্রকাশ করা হয়। এই সময় প্রবাহের শেষের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। শার্লির নিখোঁজ হওয়ার ঘটনা সুজি ল্যাম্পলা কেসের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ প্রকাশ করা হয়। কে সন্দেহ প্রকাশ করে? পুলিশ, সাধারণ জনগণ? না, এই সন্দেহ প্রকাশিত হয় ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে এবং এখান থেকেই শুরু হয় বিতর্ক। দ্য ডেইলি মেল সূত্রে জানা যায়, সুজির কেসের তৎকালীন মূল তদন্তকারী অফিসার ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ম্যালকম হ্যাকেট মনে করতেন সংবাদ মাধ্যমে শার্লি ব্যাংকসের কেসে জনের ছবি দেখে এবং খবর পড়ে সুজির মা ডায়নার ধারণা হয় যে তার মেয়ের অন্তর্ধানের নেপথ্যে এই জন ক্যানানি যুক্ত, এবং পরবর্তীকালে যখন সংবাদ মাধ্যমে জনকে সুজির কেসের সঙ্গে জড়িয়ে হইচই শুরু হয়, তার নেপথ্যে ডায়নার প্রচ্ছন্ন প্রশ্রয় এবং উস্কানি কাজ করেছিল। যদিও চাপের মুখে পড়ে জন ক্যাননকে পুলিশ জেরা শুরু করে, কিন্তু ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ম্যালকম হ্যাকেট তদন্তকারী দলকে নির্দেশ দিয়েছিলেন যে এই জেরা জন ক্যাননকে দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং তাকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ করে সন্দেহের তালিকার বাইরে বের করে দেওয়ার জন্য, যাতে পুলিশ আসল অপরাধীকে ধরার দিকে মনোযোগ দিতে পারে। ম্যালকমের এই মনোভাবই সুজির পরিবারের সঙ্গে পুলিশি তদন্তের দূরত্ব এবং তার প্রতি অসন্তোষ সৃষ্টি করার পেছনে অন্যতম মূল কারণ ছিল। এ প্রসঙ্গে পরবর্তীকালে সুজির তদন্তের গতি প্রকৃতি নিয়ে ডিটেকটিভ চিফ সুপারিনটেন্ডেন্ট ব্যারি ওয়েব তার রিপোর্টে লিখেছিলেন, A more positive approach from the senior investigating officer regarding Cannon's status as a genuine suspect could have resolved whether he was responsible for Susie's murder. Unfortunately, the SIO appears to have been prejudiced against this course of action primarily because he believed Cannon had come into the murder incident room as a suspect from Diana Lampla. This resulted in the SIO specifically stating that Cannon was not to be treated as a suspect. As a result, only limited actions were undertaken and a non-challenging interview strategy adopted. এই রিপোর্টের মাধ্যমে দৃশ্যতই স্পষ্ট যে মেট্রোপলিটন পুলিশ পরবর্তীকালে ম্যালকমের জন্য ক্যাননকে মূল অভিযুক্ত তালিকায় রেখে তদন্ত না করাটাকে খুব ভালো চোখে দেখেননি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ব্যারির এই রিপোর্টে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, যেখানে বলা হয় জন ক্যানন নিজের সপক্ষে যে অ্যালিবাই দিয়েছিল যে সে সুজির অন্তর্ধানের দিন বার্মিংহামে একজন সেলস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করেছিল, তারও সত্যতা পুলিশ যাচাই করে দেখেনি। 2008 সালে ব্রিটেনের বিখ্যাত গণমাধ্যম স্কাই নেটওয়ার্কে একটি ডকুমেন্টারি সম্প্রচারিত হয়, যার নাম ছিল দ্য মিস্ট্রি অফ সুজি ল্যাম্পলা। এই ডকুমেন্টারি গোটা ব্রিটেনের শোরগোল ফেলে দেয়। সুজির ঘটনা এত বছর পরে আবার গণমাধ্যমের শিরোনামে উঠে আসে। এই ডকুমেন্টারিতে বলা হয় যে এক ব্যক্তি নাকি সুজি নিখোঁজ হওয়ার পর সোমবার অর্থাৎ 2রা আগস্ট ভোর 5টায় জন ক্যাননকে পশ্চিম লন্ডনের ব্রেন্টফোর্ডের গ্র্যান্ড ইউনিয়ন ক্যানেলে একটি ট্রাঙ্ক ফেলতে দেখেছিলেন। এই স্কাই ডকুমেন্টারিতে গোয়েন্দা সুপারিনটেন্ডেন্ট জিম ডিকি এই তথ্য প্রকাশ করেন। তিনি 2000 সালে সুজির কেসটির পুনঃতদন্তের দায়িত্বে ছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন যে ডেভ নামে প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখার পর 3বার ব্রেন্টফোর্ড পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টি জানান, তবে কোনো এক কারণে সেটি কখনোই গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হয়নি। ডেভের এক বন্ধু অ্যান বলেন, ডেভ যে ক্যাননকেই দেখেছেন সেই বিষয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি তার কাজ থেকে ছুটি নিয়ে এক্সটারে ক্যাননের বিচার দেখতে গিয়েছিলেন। ডেভ খবরের কাগজে শার্লি ব্যাংকস হত্যাকাণ্ডের বিষয়ে পড়ার সময় ক্যাননের মুখ চিনে ফেলেন। অ্যান বলেন, আমি জনকেই সেদিন দেখেছিলাম। আমি সেদিন ভোরে বিশেষভাবে জনের চাহনি লক্ষ্য করেছিলাম, যা অত্যন্ত অস্বাভাবিক ছিল। ডেভ 2008 সালে মারা যান। তার মৃত্যুর পর টিভিতে সুজি ল্যাম্পলার দেহ খোঁজার বিষয়ে জিম ডিকির মন্তব্য শুনে অ্যান তার বন্ধুর গল্পটি ডিকির কাছে তুলে ধরেন। ডিকি বলেন, ডেভের বর্ণনা যথেষ্ট যৌক্তিক, কারণ এটি ক্যাননের আচরণের সঙ্গে মিলে যায়। তিনি ব্যাখ্যা করেন, শার্লি ব্যাংকসের দেহ একটি প্রধান সড়কের কাছে গ্রামীণ অঞ্চলে পাওয়া গিয়েছিল এবং গ্র্যান্ড ইউনিয়ন ক্যানেলও A4 ও M4 সড়কের কাছাকাছি। ডিকি বলেন, ক্যাননের মোডাস অপারেন্ডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রবণতা রয়েছে মৃতদেহকে জলাশয় সংলগ্ন একটা এলাকায় ফেলার। ডেভ যে স্থানের কথা বলেছেন, ভোরবেলায় ওই স্থানে গাড়ি নিয়ে যাওয়া অবশ্যই সম্ভব।
এবং যদি গাড়ি ডিকিতে একটি ট্রাঙ্ক থাকে, সেটি টেনে নিয়ে ক্যানেলের কাছে পৌঁছানো অত্যন্ত সম্ভব। ডেভ 3 বার ব্রেন্টফোর্ড পুলিশ স্টেশনে গিয়েছিল। মেজর ইনসিডেন্ট রুমেই তার দেওয়া তথ্য সংরক্ষণ করা উচিত ছিল এবং একটি গুরুত্ব সহকারে সুজি কেসে তদন্ত করার কাজে ব্যবহার করাটাও উচিত ছিল। কোথাও যে একটা ভুল হয়েছে এতে কোনো সন্দেহ নেই। ডিকি আরও বলেন, যদি তিনি 2000 সালে এই তথ্যটি পেতেন তাহলে হয়তো তারা সুজির দেহ উদ্ধার করতে পারতেন। এই তথ্যটি মূল তদন্ত দলের কাছে পৌঁছানো হয়নি এবং আমার দলকেও জানানো হয়নি সেটা। আমি শুধু এইটুকু বলতে পারি, যদি আমি তখন তদন্তের দায়িত্বে থাকতাম, এই এলাকার জলাশয় হোক বা স্থলভাগ, আমি সম্পূর্ণ চেষ্টা করতাম কোনো ট্রাঙ্ক অথবা ব্যাগ এর মধ্যে যেন কোনো দেহ লুকিয়ে না থাকে, আর যদিও বা থাকে সেটা খুঁজে বের করা। যাই হোক, ডিকি নিজে 2000 সালের পর কি তদন্ত করেছিলেন এবং তার ফল কি হয়েছিল তা তো জানব, কিন্তু তার আগে দেব নামক এই ব্যক্তির জবানবন্দি, ম্যালকমের তদন্ত পদ্ধতি এবং সর্বোপরি জন ক্যাননের নাম বারবার সন্দেহভাজনের তালিকায় উঠে আসা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা গেল না, এই বিষয়গুলি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তো প্রথমে আসি ডেভের কথায়। ডেভ যে সত্যি ব্রেন্টফোর্ড পুলিশের কাছে গেছিলেন সে নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়, কারণ ডিকি এবং ডেভের বন্ধু একই কথা স্কাই ডকুমেন্টারিতে বলেছেন। কিন্তু পুরো বিষয়টা পড়ে আমার একটি বিষয় অত্যন্ত খটকা লাগে। ডেভ যদি জন ক্যাননের শাস্তি নিশ্চিত করতে এতই উদ্গ্রীব থাকতেন এবং সত্যি যদি উনি জনকে সেদিন ভোরবেলায় জলাশয়ে ট্রাঙ্ক নিক্ষেপ করতে দেখে থাকেন, তাহলে ব্রেন্টফোর্ড পুলিশ যখন তাকে বারবার প্রত্যাখ্যান করছে, গুরুত্ব দিচ্ছে না, তখন তিনি সরাসরি মূল তদন্তকারী দলের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলেন না কেন? বিষয়টি নিয়ে যে ডেভের উৎসাহের খামতি ছিল না তা তার এক্সটারে জনের ট্রায়াল দেখতে যাওয়া থেকেই প্রমাণ হয়। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে তৎকালীন তদন্তকারী দলের প্রধান ম্যালকমের জনকে অপরাধী সাব্যস্ত করাতে অনীহা ছিল আর সেই জন্যই ডেভ তাঁদের কাছে যাননি, তবুও তিনি সুজির বাবা মার কাছে গিয়ে পুরো বিষয়টা জানাতে পারতেন, যাতে তাঁরা বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারেন। নিদেন পক্ষে সুজির মা বাবাকে একটি বেনামে বা পরিচয় সহিত একটি চিঠি লিখতে পারতেন বিষয়টি জানি। একই কাজ তিনি করতে পারতেন সংবাদপত্রগুলির অফিসে অথবা ম্যালকমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখে জানি, কিন্তু এর কোনোটাই তিনি করেননি। কেন করেননি তার সুস্পষ্ট প্রশ্ন কেউই তাকে করেনি, তেমনি তিনিও তার কোনো নির্দিষ্ট উত্তর দেননি। দ্বিতীয়ত, ব্রেন্টফোর্ড পুলিশের ভূমিকা এক্ষেত্রে ন্যাক্কারজনক বলে আমার মনে হয়েছে। ডেভের তথ্যকে গুরুত্ব না দেওয়ার পেছনে ব্রেন্টফোর্ড পুলিশের সাপেক্ষে বেশ কয়েকটি যুক্তিযুক্ত কারণ আমার মনে এসেছে। মূলত তারা তাদের প্রাত্যহিক কার্যকলাপ বাদ দিয়ে অহেতুক সুজির কেসে নিজেদের সংযুক্ত করতে চায়নি, কেননা ডেভের অভিযোগ যদি সত্য হতো তাহলে পরোক্ষভাবে তারাও এই কেসের সঙ্গে জড়িয়ে পড়ত। এছাড়াও আরেকটি মূল কারণ হতে পারে যে ওই সময় একাধিক ব্যক্তি অত্যুৎসাহের বশে বারংবার ভুয়ো তথ্য নিয়ে এসে পুলিশকে বিভ্রান্ত করছিল, যার ফলে কোন তথ্যটা সঠিক এবং গুরুত্ব দেওয়ার মতন তা নির্ধারণ করতে পুলিশের সমস্যা হচ্ছিল। আর একই কারণে ডেভের তথ্যটিকেও তারা গুরুত্ব সহকারে নথিভুক্ত করেনি। অথবা এমনও হতে পারে সুজি অন্তর্ধানের মূল তদন্তকারী দলের কাছ থেকে তাদের কাছে নির্দেশ ছিল যে জন ক্যানন সংক্রান্ত কোনো তথ্যকে নথিভুক্ত করার পেছনে তারা যেন সময় নষ্ট না করে। সর্বশেষে আসা যাক ম্যালকমের তদন্ত পদ্ধতির বিষয়। যতবার বিভিন্ন সংবাদের আর্কাইভ ঘেঁটেছি ততবার আমার সামনে ভেসে উঠেছে ম্যালকমের একগুঁয়েমির চিত্র। যেহেতু জন ক্যাননের বিষয়টি ম্যালকম প্রথম শনাক্ত করতে পারেননি এবং সেই শনাক্তকরণ করা হয়েছে সংবাদ মাধ্যমের দ্বারা, ম্যালকম বিষয়টি ভালোভাবে নেননি। তার হয়তো মনে হয়েছে যে এটা তার যোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বা তার তদন্ত প্রক্রিয়ার বিষয়ে অনাস্থা দর্শাচ্ছে। কাজেই বিভিন্ন সময়ে আমরা এর যথেষ্ট প্রমাণ পাই যে ম্যালকম যতটা না সুজির অন্তর্ধানকে সমাধান করার চেষ্টা করছেন, তার চেয়ে বেশি প্রমাণ করার চেষ্টা করছেন যে সংবাদ মাধ্যমের ও সুজির পরিবারের এটা ভুল ধারণা যে জন ক্যাননের এই কেসের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে। যাই হোক, আমরা এগিয়ে চলি সুজির অন্তর্ধানের পরবর্তী অধ্যায়ের দিকে। তবে সেখানে এগোনোর আগে আমরা দেখে নিই ম্যালকমের তদন্ত ও ডিকির পুনঃতদন্তের মাঝে এই রহস্যকে ঘিরে কি ঘটেছে। অক্টোবর 1987 সাল পুলিশ সুজির নিখোঁজ হওয়া বিষয়ে তদন্ত বন্ধ করে দেয় এবং এই তদন্ত প্রক্রিয়া কোল্ড কেসে পরিণত হয়। পুলিশ এর কারণ হিসেবে দর্শায় যে সুজির কেসে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ পাওয়া সম্ভব হয়নি যা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে সুজির কেসের ফাইল আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি।
এপ্রিল 1989, জন ক্যানন ব্রিস্টলের শার্লি ব্যাংকসকে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। তাকে ন্যূনতম 35 বছরের সাজার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে অন্য একটি ধর্ষণ এবং অপহরণের প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ফেব্রুয়ারি 1994 সালে সুজিকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। এই রহস্যটি অমীমাংসিতভাবে এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ডিসেম্বর 1999 সালে সুজির মা ডায়ানা একটি গোপন সূত্র থেকে নতুন তথ্য পান। সূত্রটি দাবি করে যে সুজির দেহ হয়তো উস্টারশায়ারের নর্টনের পরিত্যক্ত আর্মি ব্যারাকে লুকোনো থাকতে পারে। স্কটল্যান্ড ইয়ার্ড জানায় যে এই তথ্য সম্পূর্ণ নতুন নয়, তবে মামলার জটিলতা বিবেচনা করে এটি পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার 1 বছর পরে জেলের মধ্যে পুলিশ আবার জন ক্যাননকে জেলের মধ্যে সুজির বিষয় নিয়ে জেরা করে, কিন্তু আবারও তার কাছ থেকে কোনো নির্ভরযোগ্য তথ্য বার করতে তারা অক্ষম হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে পুলিশ খানিকটা অপ্রত্যাশিতভাবেই মে 2000 সালে সুজির কেসটি পুনঃতদন্ত করার সিদ্ধান্ত নেয়। 2000 সালের 11ই ডিসেম্বর স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা উস্টারশায়ারের নর্টন ব্যারাক্সের নিকটবর্তী একটি পরিত্যক্ত ইটভাটা এবং তার পার্শ্ববর্তী জঙ্গল ও দিঘির চারপাশে বিস্তারিত অনুসন্ধান শুরু করেন। এই অনুসন্ধান ছিল সুজির দেহাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টার একটি অংশ। তদন্তকারীরা অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে স্থানটি পরীক্ষা করেন। তারা জায়গাটির প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে সেখানে কোনো প্রমাণ বা সূত্র লুকিয়ে আছে কিনা। অনুসন্ধানকারীরা এই এলাকায় একাধিকবার ফিরে আসেন এবং প্রতিবার নতুন দৃষ্টিকোণ থেকে তল্লাশি চালান। তবে এত প্রচেষ্টা সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করা যায়নি। 2002 সালে সুজির অন্তর্ধান রহস্যের তদন্তকারী দলের তৎকালীন প্রধান জিম ডিকি, যার কথা এই লেখায় আগেও এসেছে, তিনি একটি সংবাদপত্রের সূত্রে খবর পান যে জন ক্যানন সুজিকে খুন করে তাকে বার্মিংহ্যামের সন্নিকটে সাটন কোলফিল্ডে জনের মায়ের বাড়ির উঠোনে পুঁতে রেখেছে। আরেকটি সূত্র দাবি করে যে জিম ডিকি এই খবর কোনো সংবাদপত্রের সূত্রে নয়, বরং জন ক্যাননের এক সতীর্থ জেলবন্দির কাছে পান। এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই সময় পুলিশ তার এতদিনের যে মত তার থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে গিয়ে জন ক্যাননকেই সুজি অন্তর্ধান রহস্যের একমাত্র সন্দেহভাজন হিসেবে দাবি করে। আশ্চর্যের বিষয় হল, তন্ন করে খোঁজার পরও সেই বাড়ি থেকে কোনো সন্দেহভাজন বস্তু উদ্ধার হয় না। জিম ডিকি যদিও পরে দ্য ডেইলি মেলকে এক সাক্ষাৎকারে বলেন যে বাড়িটির বাগানের অথবা গ্যারেজের অংশ তারা খুঁড়ে দেখেননি, কেননা তা করার জন্য কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না। তিনি এও বলেন তিনি নিশ্চিত যে জন ক্যাননই সুজিকে হত্যা করেছে, কিন্তু প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। 2018 সালে আরেকটি গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেই বাড়িতে আবার যায় এবং গ্যারেজের কংক্রিটের অংশ এবং বাগানের বিভিন্ন অংশ খুঁড়ে অনুসন্ধান চালায়, কিন্তু 2 সপ্তাহ ধরে তন্ন করে খুঁজেও কোনো দেহাবশেষ বা অন্য সন্দেহজনক কিছু তারা খুঁজে পান না। এর আগে 2014 সালে গ্র্যান্ড ক্যানেলেও তল্লাশি চালানো হয়, যেখানে ডেভ জন ক্যাননকে দেখেছিলেন ট্রাঙ্ক ফেলতে। অনেক খোঁজাখুঁজির পর সেখানে সুজি সংক্রান্ত কোনো বস্তু পুলিশ খুঁজে পেতে অক্ষম হয়। সুজিকে নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই 2012 সালে সুজির মা ডায়ানার মৃত্যু হয়। সুজির বাবাও তার কন্যার অন্তর্ধানের ন্যায় বিচার অথবা অপরাধীর শাস্তি দেখে যেতে পারেননি। যে জন ক্যাননকে নিয়ে এত হইচই, সে তার বাকি জীবনটা বেশ নিশ্চিন্তেই কাটায় এবং গত বছর অর্থাৎ 2024 সালের 6ই নভেম্বর হার ম্যাজিস্ট্রেটস প্রিজন ফুল সাটন জেলে বন্দী থাকা অবস্থায় 70 বছর বয়সে অসুস্থতাজনিত কারণে মারা যায়। এবার প্রশ্ন হলো, যদি প্রায় 35 বছর ধরে চলা এই তদন্তে পুলিশ সুজির নিখোঁজ হওয়ার পেছনে জন ক্যাননের হাত থাকার কোনো পোক্ত প্রমাণ নাই খুঁজে পেয়ে থাকে, তাহলে বারবার জন ক্যাননকে এই কেসের সঙ্গে জুড়ে দেওয়ার প্রচেষ্টা করার কারণটা কি? তদন্তের শেষ ভাগে এসে দেখা যায় পুলিশ, সংবাদপত্র, সুজির পরিবার সবাই একই কথা বলছে, জন ক্যাননই অপরাধী, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করার বা শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ কারও কাছে নেই। এ প্রসঙ্গে দ্য ডেইলি মেইলে 2018 সালে একটি প্রতিবেদনে জন ক্যাননই যে সুজি অন্তর্ধান রহস্যের মূল সন্দেহভাজন ব্যক্তি তার সপক্ষে 10টি কারণ তুলে ধরা হয়। আসুন দেখে নেওয়া যাক সেই 10টি কারণ, এবং সেই সঙ্গে আমি চেষ্টা করব তার পক্ষে বা বিপক্ষে নিজের দৃষ্টিকোণ থেকে কিছু বক্তব্য তুলে ধরার। নাম্বার 1, জন ক্যানন, a serial rapist and killer
was given the nickname Keeper by Bale hostel friends because he liked eating smelly fish and slept much of the day. Mr. Keeper was the name of the man who met Susie when she vanished. এই সূত্রটি আমার মতে অনেকটাই যুক্তিযুক্ত, কারণ ফুলহ্যামের বেল হোস্টেলের জন ক্যাননের বন্ধুদের মিথ্যা কথা বলার পেছনে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কিপার হলো এক ধরনের ছোট তৈলাক্ত মাছ, যা ব্রিটেনের প্রাতরাশির একটি খুব জনপ্রিয় পদ। বেল হোস্টেলের জন ক্যাননের বন্ধুরা পুলিশের কাছে জবানবন্দিতে জানিয়েছিল যে জনের হোস্টেলে কিপার নাম হওয়ার পেছনে মূল কারণ ছিল কিপার মাছের প্রতি তার অত্যধিক প্রীতি। নাম্বার 2, he resembled a photo fit of a man seen with Susie when she disappeared 32 years ago. এটা আরেকটি যুক্তিপূর্ণ তত্ত্ব। আমরা আগেও আলোচনা করেছি এই বিষয়ে। পুলিশের অনেক আগেই উচিত ছিল শিল্পীর আঁকা রহস্যময় ব্যক্তির প্রতিকৃতির সঙ্গে জন ক্যাননের তথ্য মিলিয়ে দেখার। Number 3, detective learned that Cannon may have been the mystery man Susie had a fling with. এটি আপাত দৃষ্টিতে একটি হাস্যকর তত্ত্ব। সুজির সম্বন্ধে আমরা আর তার সহকর্মীদের এবং পরিবারের থেকে যতটুকু জানতে পারি তাতে বোঝা যায় সুজি সেই সময়কার একজন আধুনিক মহিলা হলেও উদ্দাম অনিয়ন্ত্রিত জীবনযাপনে সে অভ্যস্ত ছিল না। কাজেই আপাত দৃষ্টিতে সুজি জন ক্যাননের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কে জড়াবে এটি ভাবাটা খুব কঠিন। তবে এই তত্ত্বের একটি অন্য দিকও আছে। জন ক্যানন ছিল অত্যন্ত সুপুরুষ একজন ব্যক্তি। মহিলারা তার রূপে ও কথার চাতুর্যে মুগ্ধ হতেন এবং মহিলা স্বীকার করার সেটাই ছিল জনের মূল পদ্ধতি। এর প্রমাণও তার বিরুদ্ধে ওঠা আগের অভিযোগগুলিতে পাওয়া যায়। এই প্রসঙ্গে ক্রিস্টোফার বেরি ডি এবং রবিন ওডেলের লেখা প্রাইম সাসপেক্ট বই থেকে জানতে পারা যায় যে জন ক্যানন ফুলহ্যাম আসার পর এবং সুজি নিখোঁজ হওয়ার আগে জন তার সহকর্মী এবং বন্দীদের বলেছিল যে সে ফুলহ্যামের ওয়াইন বারগুলোতে ঘুরে ঘুরে মদ্যপান করছে এবং সুসু নামের একজন নতুন বান্ধবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এবার এই সুসু যে সুজির আদরের নাম নয় এটা জোর দিয়ে বলা যায় না। সে বই থেকে এও জানা যায় যে সুজিও বেশ কয়েকটি ওয়াইন বারে যেত, যার মধ্যে একটি তার অফিসের বিপরীতে অবস্থিত ছিল। এছাড়া ক্যানন প্যাটনির যেখানে সুজির 2 শয্যার ফ্ল্যাট ছিল একটি পাবেও যেত, যেখানে সুজি 25শে জুলাই 1986-তে যায়। ওই দিনই ক্যানন জেল থেকে ছাড়া পায়, যা সুজির নিখোঁজ হওয়ার 3 দিন আগে। কাজেই এইসব তথ্য থেকে সুজির সঙ্গে ক্যাননের পূর্ব পরিচয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই তত্ত্বটি প্রসঙ্গে 1988 সালের একটি ঘটনা না বললেই নয়, যদিও প্রাথমিকভাবে আমি এই তথ্যটি পাঠকের সামনে তুলতে চাইনি, কেননা এই তথ্যটি অনেকটাই আষাঢ়ে এবং সুজির চরিত্র হননকারী। কিন্তু পরে ভেবে দেখলাম এই সুজির সঙ্গে ক্যাননের পূর্ব পরিচিতির তত্ত্বটির পর্যালোচনা এই তথ্যটি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। 1988 সালে ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রিউ স্টিফেন সুজি অন্তর্ধান রহস্য নিয়ে একটি বিতর্কিত বই প্রকাশ করেন, যার নাম দ্য সুজি ল্যাম্পলা স্টোরি, দ্য সার্চ ফর দ্য ট্রুথ। এই বইটি প্রকাশের ঘোষণাকালে প্রাথমিকভাবে সুজির পরিবার বইটিকে সমর্থন করেছিল, কিন্তু বইটির খসড়া পড়ার পরে তারা এর বিরোধিতা করে। এই বইয়ে সুজির যৌন জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু আপত্তিকর অভিযোগ ছিল। স্টিফেন এই বইতে সুজির যৌন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনার কথা বলেন। তৎকালীন সমাজে এই বইটিকে ঘিরে নিন্দার ঝড় বয়ে যায় এবং স্টিফেনকে ভিকটিম শেমিং করার জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয়। অভূতপূর্বভাবে মেট্রোপলিটন পুলিশ এই বইয়ের নিন্দা করে বলে যে আমাদের তদন্তে আমরা জানতে পেরেছি সুজি যদিও একজন আধুনিক তরুণী ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে ওঠা বাকি সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যে। দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত বইটির একটি সমালোচনামূলক পর্যালোচনায় বলা হয় যে স্টিফেন নিজের অনেক কল্পনা বইটিতে যোগ করেছেন, যার বাস্তবে কোনো ভিত্তি নেই। সুজির পরিবার আইনি পদক্ষেপ নিয়ে স্টিফেনকে বাধ্য করেন বইটিতে একটি অংশ যোগ করতে, যেখানে লেখা হয় সুজির পরিবার স্টিফেনের দ্বারা সুজির চরিত্রের এই চিত্রায়নকে স্বীকার করে না বা মান্যতা দেয় না। এই প্রসঙ্গে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বইটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হলেও বইটির উপর কখনোই নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এই বইটি মনে ধন্দ জাগায় যে পুলিশ জনসমক্ষে বইটির নিন্দা করলেও আদৌ কি তারা বিশ্বাস করত না যে সুজির চরিত্রের ব্যাপারে লেখা বিতর্কিত বিষয়গুলি সম্পূর্ণ মিথ্যা। জন ক্যাননকে দোষী সাব্যস্ত না করতে পারার বা প্রাথমিকভাবে দায়সারা তদন্তের মাধ্যমে জন ক্যাননকে সন্দেহভাজনের তালিকায় না রাখা কি সেই মনোভাবেরই পরিচয়? অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে সেই চিরাচরিত পুরুষতান্ত্রিক পুরাতনপন্থী নীতি। বাইরে কাজ করতে বেরোয় যে মেয়েরা, তাদের চরিত্র নিয়ে সংশয় থাকে। মেনে যারা চলেন তাদের সার্বিক মানসিকতার এটি কি এক সামাজিক নগ্ন প্রতিফলন?
যে প্রতিফলন সমাজের কলঙ্কিত স্বভাবকে লুকিয়েই সবসময় আধুনিকতাকে কাঠগড়ায় দাঁড় করায়। Number 4. Susie had complained of being pestered by a man from Bristol, Cannon's home city. সুজি তার পরিচিত বৃত্তে এই রহস্যময় ব্যক্তি যে কিনা তাকে পিছু করছে তার বিষয়ে জানিয়েছিল বলে তার পরিবার ও সহকর্মীরা জানিয়েছিলেন। এই প্রসঙ্গে বার্মিংহাম লাইভের একটি প্রতিবেদন থেকে জানতে পারি যে সুজির বাবা মা তার নিখোঁজ হওয়ার পর একটি চাঞ্চল্যকর দাবি করেন। তারা বলেন যে সুজি নিখোঁজ হওয়ার আগের দিন তাদের বলেছিল আগামীকাল তার ব্রিস্টলের একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পত্তি কেনাবেচার ব্যাপারে দেখা করার কথা। কাকতালীয়ভাবে ক্যানানও ব্রিস্টলের বাসিন্দা। পুলিশ আরও জানতে পেরেছিল যে ক্যানানের পদ্ধতিগুলির মধ্যে একটি ছিল ব্যবসায়ী হিসেবে নিজের পরিচয় দেওয়া এবং চকলেট ও ফুল দিয়ে তার শিকারদের প্রলুব্ধ করা। আপনাদের হয়তো মনে থাকবে এই প্রবন্ধের শুরুতে সুজির অফিস ম্যানেজারের জবানবন্দির কথা, যেখানে বেনামে সুজির কাছে গোলাপের তোড়া আসার উল্লেখ তিনি করেছিলেন। তা এর কয়েকদিন আগে সুজি তার বাবা মাকে বলেছিল যে এক ব্যক্তি তাকে বিরক্ত করছে এবং সেই ব্যক্তিও ব্রিস্টলের বাসিন্দা। এবার সেই ব্যক্তি আর সুজির সঙ্গে দেখা করতে আসার কথা ব্যবসায়ী একই ব্যক্তি ছিলেন কিনা, আর তার সঙ্গে জন ক্যানানের কোনো সম্পর্ক আছে কিনা বা জন ক্যানানই উভয় ব্যক্তি কিনা, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায় না। Number 5. The former car salesman also had access to a BMW of the type thought to have been driven by Mr. Keeper to the estate agent appointment. কিছু প্রত্যক্ষদর্শীর মতে সেই রহস্যময় মিস্টার কিপার, যার সঙ্গে সুজি নিখোঁজ হওয়ার দিন দেখা করতে গিয়েছিল ব্যবসার সূত্রে, তাকে একটি BMW গাড়ি চালিয়ে চোরলস রোডে আসতে দেখা যায়। এই তথ্য থেকে খুব জরুরি একটা তথ্য মানুষের সামনে উঠে আসে, যা জন ক্যানানকে এই কেসের সঙ্গে সংযুক্ত করার আরও একটি প্রধান কারণ হয়ে ওঠে। জন ক্যানান তার বাবার কোম্পানিতে গাড়ির সেলসম্যান হিসেবে কাজ করত। আমরা সকলেই জানি যে এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে বিভিন্ন ধরনের গাড়ি চালানোর এবং ব্যবহার করার পর্যাপ্ত সুযোগ থাকে। কাজেই একজন সাধারণ মানুষের পক্ষে BMW গাড়ি ব্যবহার করার পর্যাপ্ত সুযোগ না থাকলেও জনের কাছে তা ছিল। তবে আমার মতে এটি যথেষ্ট বা পোক্ত প্রমাণ ছিল না জন ক্যানানকে সন্দেহভাজন সাব্যস্ত করার জন্য। সেই সময় লন্ডন, ফুলহ্যাম ও তার আশেপাশের এলাকায় অনেক উচ্চবিত্ত মানুষই BMW গাড়ি ব্যবহার করতেন এবং তাদের মধ্যে যে কোনো কেউই পরিচয় ভাঁড়িয়ে এই ঘৃণ্য অপরাধটি ঘটাতে পারতেন। জন ক্যানন শুধুমাত্র গাড়ির সেলসম্যান ছিল বলে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করার মূল যুক্তি আমার কাছে যুক্তিযুক্ত ঠেকেনি। এছাড়াও পুলিশ বহু বছর চেষ্টা করে, বিভিন্নবার প্রচেষ্টা করেও সেই গাড়িটিকে খুঁজে বার করতে পারেনি। যে প্রত্যক্ষদর্শীরা গাড়িটির বর্ণনা দিয়েছিলেন তাঁরা কেউই নিশ্চিতভাবে গাড়িটির নথিভুক্ত নাম্বারের ব্যাপারে সঠিক আলোকপাত করতে পারেননি। কাজেই এই গাড়ির তত্ত্বটা তেমনভাবে ধোপে টেকে না, বরং জন ক্যাননের বিরুদ্ধে যদি আরও কোনো পোক্ত প্রমাণ থাকত তাহলে এই তত্ত্বটিকে কিছুটা হলেও স্থাপনা করা যেত। Number 6. 3 days before Susie vanished, Cannon was given day release after serving 5 years for rape. He also had a false alibi. এই বিষয়টি নিয়ে আগেই আলোচনা করা হয়েছে, কিন্তু শুধু এই তত্ত্ব দিয়ে এটা প্রমাণ করা দুষ্কর যে জন ক্যানানই আসল অপরাধী, কেননা সেই একই সময়ে আরও অনেক অপরাধী জেল থেকে ছাড়া পেয়েছিলেন। Number 7. One witness suggested he was a stalker seen staring into Susie's Fulham estate agent's window. Number 8. Another person claims he may have seen the convicted killer take her to a park for champagne. Number 9. A taxi driver claimed the same day in that area, a man clutching a champagne bottle and estate agent papers hailed him. ওপরে 3টি জবানবন্দি তৎকালীন সমাজে বসবাসকারী মানুষদের সুজির নিখোঁজ হওয়ার বিষয়ে অত্যুৎসাহ এবং গুজব বলেই আমার মনে হয়। এমন হতেও পারে এই অনেক গুজবের কারণে ব্রেন্টফোর্ড পুলিশ ডেভের তথ্যকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। Number 10. Former girlfriend Gilly Page claims her ex had joked he was Mr. Keeper. দ্য ডেইলি মেলে দর্শানো 10টি কারণের মধ্যে এই তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজি নিখোঁজ হওয়ার পরের বছর গিলি পেজ নামে এক মহিলা একটি চাঞ্চল্যকর দাবি তোলেন। তিনি বলেন তিনি জন ক্যাননের সঙ্গিনী এবং তার কাছে জন ক্যানন নাকি স্বীকার করেছে যে সুজির নিখোঁজ হওয়ার জন্য সেই দায়ী। 1987 সালের কোনো এক সময় আমি আর জন গাড়িতে করে ব্রিস্টল থেকে বার্মিংহাম আসছিলাম। তখনই কোনো এক কথায় জন সুজির প্রসঙ্গ তোলে। জন আমাকে বলে যে সুজিকে তিনিই ধর্ষণ করে খুন করেন। এমনকি 2010 সালে যে নর্টন ব্যারাকসে পুলিশ খোঁজাখুঁজি করে সেই জায়গা দেখিয়ে
জন বলে যে সুজিকে এখানেই পুঁতে রেখেছিল। এবার প্রশ্ন জাগে যে 1987 সালে গিলি অভিযোগ করেছিলেন, কিন্তু সেই জায়গায় সন্ধান শুরু করতে পুলিশের এতদিন লেগে গেল কেন? আসলে গিলি প্রাথমিকভাবে এই অভিযোগ আনলেও কিছুদিনের মধ্যেই নিজের বয়ান সম্পূর্ণ পরিবর্তন করে দেন। তিনি বলেন যে জনের সম্পর্কে তিনি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। পুলিশের চাপে পড়ে তিনি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলেন। এখানেই সংশয় দানা বাঁধে। গিলি যখন নিজের জবানবন্দি দিয়েছিলেন তখন ম্যালকম ছিলেন তদন্তকারী অফিসার, যিনি কিনা আবার বিশ্বাস করতেন যে জন ক্যানন আসল অপরাধী নয়। তাহলে তাঁর তত্ত্বাবধানে থাকা পুলিশ কেন খামোখা চাপ দিয়ে জনের বিরুদ্ধে জবানবন্দি নেবে? আর যদি এটাই ধরে নিই যে ম্যালকম পরবর্তীকালে গিলিকে চাপ দিয়ে জবানবন্দি তুলতে বাধ্য করেছেন, তাহলে তাঁর কাজ সম্পর্কে সততা এবং উদ্দেশ্য সম্বন্ধে ঘোর সন্দেহ জাগে, যা ইঙ্গিত করে জনকে দোষী সাব্যস্ত না করার পেছনে তার কোনো ব্যক্তিগত অভিসন্ধি ছিল। তার থেকেও বড় আশ্চর্যের ঘটনা হলো, গিলি যখন তার জবানবন্দি পরিবর্তন করলেন তখন সুজির পরিবার শোরগোল করলেও আর্কাইভ ঘেটে পুলিশের বিরুদ্ধে ব্রিটিশ গণমাধ্যমের তেমন কোনো কড়া প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায় না, যা রহস্যের কালো মেঘকে আরও ঘনীভূত করে। যাকে নিয়ে এত আলোচনা এবং বিতর্ক, সেই জন ক্যাননের তৎকালীন ডেটিং সাইটে দেওয়া একটি ইন্টারভিউ ভিডিও দ্য ডেইলি মেল 2018 সালে প্রকাশ করে, যার মাধ্যমে জনের চরিত্রের একটা হালকা প্রতিচ্ছবি জনমানসে উঠে আসে। 1987 সালের অক্টোবরে শার্লিং ব্যাংকসকে অপহরণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়ার মাত্র 6 সপ্তাহ আগে জন ক্যাননের এই ইন্টারভিউ ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। সুইটের ডেটিং এজেন্সির তোলা সেই ভিডিওতে ক্যাননের দামি পোশাক, পরিপাটি চুল এবং চওড়া হাসির সঙ্গে তার গ্রেপ্তারের কয়েক সপ্তাহ পর পুলিশি তোলা বিধ্বস্ত চেহারার কোনো মিল ছিল না। আপনি নিজেকে কিভাবে বর্ণনা করবেন? চোস্ত পাজামা এবং তলোয়ার হাতে আমি নিজেকে কোনো ব্রিজে, কোনো গ্যালিয়নে জলদস্যু হিসেবে দেখতে চাইব। এই ধরনের ব্যক্তিত্বতে আমি অত্যন্ত স্বচ্ছন্দ। আর হ্যাঁ, আমি অহংকারী মানুষদের একদম পছন্দ করি না। ওই যারা নিজেদেরকে দেখে আর ভাবে যে ও আমি অসাধারণ, হ্যাঁ আমি এটা সহ্য করতে পারি না। আসলে আমার মনে হয় যে এটা কোনো একজন মানুষের ভেতরের দুর্বলতার বহিঃপ্রকাশ। আচ্ছা, এটা কি আপনার নিজেকে সাধারণ দেখানোর একটা কৌশল? আরে না না, সেটা না। আসলে আমি অহংকারীদের একদমই পছন্দ করি না। আমি কেবল সাধারণ স্বাভাবিক মানুষদের পছন্দ করি। আচ্ছা, আপনি একজন মানুষের মধ্যে কি খোঁজার চেষ্টা করেন? মানুষের কোন গুণ আপনাকে আকর্ষণ করে, মানে সেটা জানতে চাইছি। শারীরিক দিক দিয়ে আকর্ষণীয় হওয়া ছাড়াও আমার মনে হয় যে আমি এমন কাউকে পছন্দ করি যে মনোরম, স্বাভাবিক, শান্ত, এক কথায় ভালো মানুষ, হ্যাঁ সুন্দর মনের অধিকারিণী। যারা নিজের কর্মজগৎকে খুব গুরুত্ব দেয় তাদের কি আপনি পছন্দ করেন না? না না, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আমি নিজেও কর্মজগৎকে খুব গুরুত্ব দিই, ইয়েস, আর সেই কারণেই আমি তাদের দোষ দিতে পারি না। আচ্ছা, আপনি কি কোনো বিখ্যাত ব্যক্তিকে শ্রদ্ধা করেন, অতীতের বা বর্তমানের? হ্যাঁ করি তো, অনেককে শ্রদ্ধা করি। যেমন গান্ধী, দার্শনিক বার্ট্রান্ড রাসেল, আর প্রেজেন্টলি প্রিন্স চার্লস, যিনি সামাজিকভাবে সচেতন, আর হ্যাঁ শারীরিকভাবে স্টেফানি বিচামের মতো কেউ। তা তিনি কি? আমার মনে হয় তিনি ডালাসে থাকেন বা ক্রেস্টে থাকেন। আরে না 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 না, মজা করলাম, জোকস অ্যাপার্ট। আসলে স্বাভাবিক, ভালো, মনোরম, চরিত্রবান, একটু রাশভারী, ওয়েটি, এরকম কাউকেই আমার পছন্দ। বাস্তব বুদ্ধি সম্পন্ন? বাস্তব বুদ্ধি সম্পন্ন। আসলে এমন কেউ যাকে নিয়ে সহজে সময় কাটানো যায়।
এই আর কি। আচ্ছা, আপনার কি ভবিষ্যতের জন্য কোনো লক্ষ্য আছে, নাকি মনে করেন আপনি ইতিমধ্যেই সব অর্জন করেছেন? হ্যাঁ, আমি আমার লক্ষ্য অর্জন করেছি। আর্থিকভাবে আমি যা চেয়েছি সেটা অর্জন করতে পেরেছি। তাহলে আপনি কি এখন শুধু বিশ্রাম নিয়ে দিন কাটাবেন? না 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 না, একদমই নয়। আমি এখন শুধু নতুন কিছু খুঁজছি, সামথিং নিউ। আমি এখন একটা স্থিতিশীল পর্যায়ে আছি, যেখানে আর্থিক এবং পেশাগতভাবে আমি যা চেয়েছি সেটা অর্জন করেছি। হ্যাঁ, তো এখন আমি আমার পরবর্তী লক্ষ্য খুঁজছি। জন ক্যাননের এই সাক্ষাৎকার দেখে কোনো মানুষের পক্ষে এটা বোঝা দুরূহ যে জন আদতে একজন স্বভাবজাত অপরাধী, যার দর্শন পছন্দ, মহাত্মা গান্ধীর আদর্শ পছন্দ, অহংকারীর বদলে সহজ সরল মানুষ পছন্দ। সেই মানুষ কিভাবে এরকম ঘৃণ্য অপরাধ করতে পারে? শার্লি ব্যাংকসকে হত্যার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি আর ডেটিং ওয়েবসাইটের সাক্ষাৎকারের মানুষটা যেন একদম দুটো আলাদা দুটো ব্যক্তিত্ব, যাদের কোনোভাবেই একে অপরের সঙ্গে সংযুক্ত করা যায় না। তবে জন ক্যাননের যে রূপ আমরা সাক্ষাৎকারে দেখতে পাই তা কখনোই তার আসল রূপ ছিল না। দুনিয়ার সামনে সে এমন একটা মুখোশ পরে থাকতে ভালোবাসত যার সঙ্গে তার কীর্তিকলাপের কোনো মিল না থাকে। জন ক্যাননের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অপরাধ তত্ত্ববিদ ক্রিস্টোফার বেরি ডি, যার উল্লেখ আমরা আগেও করেছি, তিনি মনে করতেন যে জন একজন মানসিক বিকারগ্রস্ত কিন্তু অত্যন্ত চতুর একজন ব্যক্তি। তিনি প্রাইম সাসপেক্ট বইটি লেখার সময় জনের সঙ্গে অনেক চিঠি চালাচালি করেছিলেন। সেখান থেকে তাঁর মনে হয়েছিল জন যদি সুজিকে খুন করেও থাকে, সে সেই রহস্য তার নিজের সঙ্গে কবরে নিয়ে যাবে, তবুও সে কাউকে বলবে না। জন শার্লি ব্যাংকসকে হত্যার অপরাধে এমনিতেই সাজা কাটছিল। সুজিকে হত্যা সে যদি করে থাকতো এবং তা যদি স্বীকার করত, তার সাজার পরিমাণ তেমন কিছু বাড়ত না। কিন্তু মনোবিদদের মতে জন এই বিষয়টা ভেবে মনে মনে খুব আমোদ পেত যে অনেকে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছে কিন্তু জানতে পারছে না। ক্রিস্টোফার বেডিডি মনে করতেন যে জন শুধু একজন মনোরোগী তাই নয়, সে চাইতো যাতে সবসময় সবকিছু তাঁর হিসেব মতো এবং ইচ্ছে মতো হয়। ইংরেজি ভাষায় এই ধরনের মানুষদের কন্ট্রোল ফ্রিক বলা হয়। এছাড়াও ক্রিস্টোফার বেডিডি তার বইয়ে একটি রহস্যময় ঘটনার কথা বলেছেন। সুজি নিখোঁজ হওয়ার দিন বিকেলে একটি রহস্যময় ফোন কল করেছিল। তার নিখোঁজ হওয়ার 3 দিন আগে, অর্থাৎ যেদিন জন ক্যানন মুক্তি পেয়েছিল, সুজি পাটনির প্রিন্স অফ ওয়েলস পাবে গিয়েছিল। উল্লেখযোগ্যভাবে জনের বেল হোস্টেলের বন্ধুদের কাছ থেকে জানা যায় যে সেই পাবটি জন ক্যাননের পরিচিত স্থানগুলির মধ্যে একটি ছিল। সেদিন পাবে থাকাকালীন সুজির ব্যাগ থেকে কিছু জিনিসপত্র হারিয়ে যায়। পরে সে পাব থেকে বেরিয়ে যাওয়ার পর সেগুলোকে পাবের মালিক খুঁজে পান। পাবের মালিক সুজিকে ফোন করে এই বিষয়ে জানালে সে সোমবার 28শে জুলাই সন্ধ্যা 6টায় তার হারানো জিনিসপত্র সংগ্রহ করার ব্যবস্থা করে এবং সেই হেতুই নিখোঁজ হওয়ার দিন সকালে সেই পাবে ফোন করে। সুজি নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর নিজেকে সারা বলে পরিচয় দেওয়া একজন মহিলা পাবে ফোন করেন এবং জানান যে তিনি সুজিকে কিছু জানাতে চান এবং তিনি তার নাম্বার পাবের মালিককে দেন। এরপর নিজেকে একজন পুলিশ অফিসার বলে দাবি করা একজন ব্যক্তি পাবে ফোন করেন এবং জানতে চান সুজির ডায়েরি এবং চেকবই তাঁদের কাছে আছে কিনা। পুলিশ পরবর্তীতে নিশ্চিত করে জানায় যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে একজন পুলিশ ছিলেন না এবং সারা নামের মহিলার পরিচয়ও জানা যায় না। পাবের মালিক জানান যে তিনি মহিলার ফোন নম্বরটি একটি কাগজে লিখে পুলিশকে দিয়েছিলেন, তবে সেই কাগজ নাকি পুলিশের কাছ থেকে হারিয়ে যায়। প্রথম ফোনটি, অর্থাৎ সেই রহস্যময়ী মহিলার ফোন কলটি সুজির নিখোঁজ হওয়ার খবর জানাজানি হওয়ার অনেক আগেই করা হয়েছিল এবং এটি হয়তো সুজি নিজেই জীবন রক্ষার চেষ্টা হিসেবে বা কোনো চাপে পড়ে করেছিল। যে ব্যক্তি নিজেকে পুলিশ বলে দাবি করেছিল সে সম্ভবত জন ক্যানন ছিল। 1987 সালে যখন জন ক্যানন শার্লি ব্যাংকসকে অপহরণ করে তার ফ্ল্যাটে আটকে রেখেছিল, তখন শার্লি পরদিন সকালে তার কর্মস্থলে ফোন করে বলেছিলেন যে তিনি অসুস্থ এবং সেদিন কাজ করতে যেতে পারবেন না। ধারণা করা হয় ক্যানন তাঁকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে তার কোনো ক্ষতি না করেই ছেড়ে দেবে। দুর্ভাগ্যজনকভাবে এটি ছিল শার্লির শেষ বার্তা। তদন্তকারীরা মনে করেন সুজির ব্যাগ থেকে জিনিসপত্র চুরির ঘটনাটি জন ক্যাননের কাজ হতে পারে, কিন্তু এই তত্ত্বের সপক্ষে কোনো পোক্ত প্রমাণ খাড়া করতে পুলিশ অসমর্থ হয়। 2007 সালে অপরাধ বিজ্ঞানী ক্রিস্টোফার বেরিডি, যিনি জন ক্যাননের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন, প্রকাশ করেন যে 2000 থেকে 2002 সালের পুনঃতদন্তে এমন ডিএনএ প্রমাণ পাওয়া গিয়েছিল যা প্রমাণ করেছিল যে সুজি জন ক্যাননের মালিকাধীন একটি গাড়ির ভেতরে কখনো না কখনো উপস্থিত ছিলেন। ক্রিস্টোফার বেরিডি পুলিশকে জানান যে ক্যানন বলেছে
সুজির নিখোঁজ হওয়ার সময় ক্যানন একটি লাল ফোর্ড সিয়েরা গাড়ি ব্যবহার করত, যার তথ্য পুলিশ আগে জানত না। পুলিশ গাড়িটি খুঁজে বের করার চেষ্টা করে এবং সেটি উত্তর লন্ডনের একটি স্ক্র্যাপইয়ার্ডে আবিষ্কৃত হয়। এরপর সেই গাড়িতে ডিএনএ পরীক্ষা চালানো হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেখা যায় সুজি এবং জন ক্যানন দুজনেই কখনো না কখনো গাড়িটির ভেতরে ছিল। তবে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানায় যে এটির মাধ্যমে প্রমাণ করা যায় না যে তারা একই সময় গাড়ির ভেতরে ছিল। এই কারণে ক্যাননের বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব হয়নি, যদিও ক্যানন আগে বলেছিল যে সে প্রায়ই গাড়িটি চালাতো। পরে সে নিজের বক্তব্য পরিবর্তন করে দাবি করে যে সে কখনোই গাড়িটি ব্যবহার করেনি। তবে যিনি ক্যাননকে গাড়িটি ধার দিয়েছিলেন তিনি নিশ্চিত করেন যে ক্যানন গাড়িটি ব্যবহার করেছিল এবং পুলিশের তরফ থেকে ধারণা করা হয় সুজির নিখোঁজ হওয়ার দিনও ক্যানন এটি চালিয়েছিল। 2022 বেরোনো দ্য ডেইলি মেলের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে সুজি অন্তর্ধান রহস্যের পুনঃতদন্তকারী দলের প্রধান মিস্টার ডিকি ডিএনএ বিশ্লেষণ প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আমি জানি না আঙুলের ছাপ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার কোনো অগ্রগতি হয়েছে কিনা এবং তা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিনা, যা নমুনাটি নষ্ট না করেই করা সম্ভব। কেননা আমরা আমাদের তদন্তের সময় সুজি ডিএনএ ছাড়া তার পরিত্যক্ত গাড়িতে অন্য যে আঙুলের ছাপ থেকে সংগ্রহ ডিএনএটা পেয়েছিলাম তা নমুনা নষ্ট না করে পরীক্ষা করা সেই সময় প্রযুক্তিতে একেবারে অসম্ভব ছিল। তৎকালীন বিশেষজ্ঞদের কাছ থেকে আমি যে পরামর্শটা পেয়েছিলাম তা ছিল এই যে ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে ডিএনএ পরীক্ষার পদ্ধতি অনেক উন্নতি হবে, যা নমুনা নষ্ট না করেও পরীক্ষা চালানো সম্ভব করে তুলবে। আমি জানি না এখনও এটা সম্ভব হয়েছে কিনা বা এটির পর্যালোচনা এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে কিনা। যদি তা হয়ে থাকে তবে এর ফলাফল কী হয়েছে তাও আমার অজানা। কীরকম অদ্ভুত ব্যাপার দেখুন, এতক্ষণ ধরে যা কিছু আমরা জানলাম তাতে একটি শিশুও বলে দেবে যে জন ক্যাননই সুজির হত্যাকারী। কিন্তু সমস্যা হচ্ছে বিগত 37 বছর ধরে কোনো না কোনোভাবে জন ক্যানন সুজির অন্তর্ধান কাণ্ডের থেকে নিজেকে আলাদা করে রাখতে সক্ষম হয়েছে। কখনো পুলিশের গাফিলতি, কখনো প্রযুক্তির অভাব, আবার কখনো আইনের ফাঁক ফোঁকর। তদন্তের শুরু থেকেই বিস্তর ধোঁয়াশা, তদন্ত প্রক্রিয়ায় ভুল, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করার অভাব, প্রশাসনিক স্তরে বেশ কিছু সন্দেহজনক পদক্ষেপ এবং সর্বোপরি সমগ্র বিষয়টাকে ধামাচাপা দেওয়ার প্রাণপণ প্রচেষ্টা। একবার ভেবে দেখুন তো, যাদের আমরা প্রথম বিশ্বের দেশ বলে জানি, যেসব দেশে যাওয়ার জন্য এবং নিজের দেশকে পরিত্যাগ করে অবলীলায় সেসব ধনী দেশকে নিজের দেশে রূপান্তরিত করার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্ম সতত তৈরি, সেই দেশেও কি জাস্টিস আদতে পাওয়া যায়? একবার ভেবে দেখুন তো, 1986 থেকে 2011 পর্যন্ত সুজির পরিবার কি নরক যন্ত্রণা ভোগ করেছে। তাদের ধারণা ছিল জন ক্যাননই আসল অপরাধী। অনেক সাক্ষ্য প্রমাণ আংশিকভাবে তার বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। ভেবে দেখুন, একজন প্রাণোচ্ছল নিরপরাধ তরুণী লন্ডনের মতো শহর থেকে হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন। তার পরিবার দীর্ঘ 25 বছর ধরে অপেক্ষা করে রইলেন শুধুমাত্র তাদের কন্যার শেষ পরিণতির সত্যতা জানার জন্য। আকুল হয়ে রইলেন শুধু তাদের প্রিয় সুজির দেহাবশেষ দেখার জন্য, কিন্তু তাদের ভাগ্যে জুটল শুধুই নিরাশা। আসলে এই সকল ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধ কলকাতা বা লন্ডন দেখে হয় না, অপরাধ হয় সমাজকে দেখে। দুর্নীতি তাঁরাই করেন যারা আমাদেরই সমাজের অংশ, আমাদের মধ্যেই কেউ। সুজির এই দুর্ভাগ্যজনক পরিণতি আমাদের দেশের হাজার হাজার মহিলার প্রতিদিন হয়। শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষের অদম্য জেদের কারণে তাদের মধ্যে কেউ কেউ বিচার পান, কিন্তু সিংহভাগের কিসমতে থাকে সুজির ও তার পরিবারের ভাগ্য। শুধু আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বের মানুষের সামাজিকভাবে চেতনার ও সচেতনতার উন্মেষ না ঘটলে এই ধরনের সমস্যার প্রতিকার করা প্রায় অসম্ভব। কেননা জন ক্যাননের মতো অপরাধীরা লুকিয়ে আছে অলিতে গলিতে। তারা ঘুরে বেড়াচ্ছে আমাদেরই সঙ্গে, ট্রেনে, বাসে, অটোতে, মেট্রোতে। হয়তো তারা পড়ছে এই লেখাটা আর মুচকি মুচকি হাসছে, হয়তো তারা শুনছে এই লেখাটাও আর মুচকি মুচকি হাসছে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখক নীলাদ্রি মুখার্জির লেখা কোল্ড কেস সিরিজের থেকে প্রথম গল্প সুজি ল্যাম্পলা অন্তর্ধান রহস্য। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। বইটির পারচেসিং লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতারনাট্য রূপ দিয়েছে তুহিন, গল্পের সূত্রধার আমি সন্তু, গল্প পাঠে ব্রতদীপ, গল্পের প্রচ্ছদ অলঙ্করণে রৌনক। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরছি আসছে শুক্রবার আরও একটি নতুন টানটান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।